আচ্ছা, এরপরে আসেন আমাদের যে আরেকটা টপিক আছে আজকে দিনে, সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। বেসিক্যালি চার্ট অফ অ্যাকাউন্টস, এখন চার্ট অফ অ্যাকাউন্টস কি সেটা আমরা অনেক আগেই জানি। চার্ট অফ অ্যাকাউন্টস আপনাদের যে ডাটাবেসটা আমি শেয়ার করছি কোম্পানির, সেই কোম্পানির উপরের দিকে হচ্ছে ইনফরমেশন গুলো দেওয়া আছে, আর নিচের দিকে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো দেওয়া আছে। ঠিক আছে, চার্ট অফ অ্যাকাউন্ট গুলো দেওয়া আছে, আপনারা সেই চার্ট অফ অ্যাকাউন্ট গুলোকে মানে আর কি ওই অনুযায়ী কাস্টমাইজ করে ক্যালকুলেশন করবেন। ঠিক আছে, ওকে। আমি একটু চার্ট অফ অ্যাকাউন্টস ঠিক করি। আচ্ছা, ওকে, এবার আসেন আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্ট দেখার জন্য চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জেরো সফটওয়্যারে। জেরো সফটওয়্যার চার্ট অফ অ্যাকাউন্টসটা কোথায় পাবো? জেরো অ্যাকাউন্টস এর চার্ট অফ অ্যাকাউন্টস পাবো হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে চলে যাব। সেখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যাডভান্স সেটিংস এ চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংস এ চার্ট অফ অ্যাকাউন্টস আমরা খুঁজে পাবো। এইখানে একটা ভিডিও দেওয়া আছে অথবা হাইপার লিংক দেওয়া আছে, দুইটা যে কোনো একটা মাধ্যম দিয়ে আপনারা জেরো কাজ থেকে সরাসরি চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে অ্যাড করতে সেটা খুঁজে নিতে পারবেন। ওকে, আমার দরকার না, আমি কেটে দিচ্ছি। এখানে দেখেন, একটু প্যানেলটা সবাই খেয়াল করেন। প্যানেলটা উপরে একটা প্যানেল, নিচে একটা প্যানেল। ঠিক আছে, প্রথমে আগে উপরে প্যানেলটা নিয়ে আলোচনা করব। উপরে প্যানেলের মধ্যে প্রথমে আছে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে দুটোর ভিতরে তফাৎ কি? আমরা ব্যাংক ব্যতীত অন্য সকল অ্যাকাউন্ট, ব্যাংক, ব্যাংক মানে কিন্তু ক্রেডিট কার্ডও পড়ে এর ভিতরে। ঠিক আছে, মানে ব্যাংক রিলেটেড যত ধরনের আপনার ইয়ে থাকবে, মানে আর কি অ্যাকাউন্ট থাকবে, সবগুলো আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিব। আর ব্যাংক ব্যতীত অন্য যাবতীয় যে অ্যাকাউন্ট গুলো আছে, সে প্রত্যেকটা আমরা অ্যাড করব কিসের মাধ্যমে? অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে। তারপরে হচ্ছে আপনি যদি প্রিন্ট করে নিতে চান পিডিএফ আকারে, তাহলে এটা এখানে দেখা যাবে। তারপরে ইম্পোর্ট, আপনি যদি বাল্ক কোয়ান্টিটিতে মানে একের অধিক ডাটা আপনি যদি ইম্পোর্ট করতে চান, তাহলে সেটা আপনার এখান থেকে করতে পারবেন। আর একটা হচ্ছে এক্সপোর্ট, মানে এখান থেকে আপনি সিএসভি ফাইলে নিয়ে যাবেন। আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, জেরো কিন্তু এক্সেল ফাইল অ্যাকসেপ্ট করে না। তার মানে আর কি মোস্ট অফ দ্য টাইমে ইম্পোর্টের সময় আপনার তাদেরকে দিতে হবে সিএসভি ফাইল। আমরা সবাই মোটামুটি জানি এক্সেল থেকে কিভাবে সিএসভি ফাইলে কনভার্ট করতে হয়। আচ্ছা, তারপরে এখানে এরপরে এটা গেল মানে ফার্স্ট প্যানেলটা। তারপরে এবার আসেন সেকেন্ড প্যানেলটা, খেয়াল করেন। সেকেন্ড প্যানেলের ভিতরে সর্বপ্রথম এটা তো বলে দিছে অল অ্যাকাউন্ট, মানে যেখানে সকল অ্যাকাউন্ট গুলো থাকবে। তারপরে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন যে পড়ে আসছিলাম, মানে আর কি অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির ভিতরে আবার কি দুইটা পার্ট ছিল, এক্সপেন্স এবং রেভিনিউ। ঠিক আছে, এই যে পার্ট গুলা তারা প্রত্যেকটা আলাদা আলাদা করছে, মানে প্রত্যেকটা প্যানেল আলাদা আলাদা করছে। মানে অ্যাসেটের প্যানেলে গেলে আপনি অ্যাসেট রিলেটেড সকল চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে পারবেন, লায়াবিলিটি প্যানেলে গেলে লায়াবিলিটি রিলেটেড, ইকুইটিতে গেলে ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউতে গেলে তাদের ইয়েগুলো দেখতে পাবেন। আর অল অ্যাকাউন্টস এ আসলে আপনি কি করতে পারবেন? সকল এই সব অ্যাকাউন্ট গুলো আপনি এখানে দেখতে পাবেন। আর আর্কাইভ যদি করে রাখতে চান আর্কাইভ করতে পারবেন। এরপর আসেন আহ, এইখানে যে অপশন গুলো দেওয়া আছে, বাই ডিফল্ট আপনাকে কি কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দিবে, সেটা আমরা কুইক বুকস এর ক্ষেত্রে দেখে আসি। বাই ডিফল্ট কি কিছু চার্ট অফ অ্যাকাউন্ট জেরো আপনাকে প্রোভাইড করে দিবে। আচ্ছা, এখন জেরোতে আবার একটা জিনিস অবশ্য মাথায় রাখতে হবে, কোড নাম্বার দেওয়া হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, জেরোতে মানে আর কি নর্মালি কোড নাম্বার দেওয়াটা হচ্ছে ম্যান্ডেটরি, ফিল্ড হিসেবেই চিহ্নিত করা হয়। আবার কিছু কিছু সময় ম্যান্ডেটরি দেওয়া না দিলেও হয়, সমস্যা হয় না। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে নেম, তারপরে হচ্ছে টাইপ, তারপরে হচ্ছে ট্যাক্স রেট, তারপরে হচ্ছে ইয়ার টু ডেট। আর এটা তো হচ্ছে সার্চ এর অপশন। ওকে, তাহলে প্রথমে কোড নাম্বার থাকে। কোড নাম্বার কিন্তু আমরা যে কুইক বুকস আপনাদেরকে বলছি 4 ডিজিটের জন্য দেওয়া। এখন জেরো আসলে বাই ডিফল্ট আপনাকে সে বলে যে 3 ডিজিট দেওয়ার জন্য, তাহলে আর মানে আর কি আমি মানে আর কি সাজেশন দিব জেরো, যেহেতু আপনাকে বলবে 3 ডিজিট দেওয়ার জন্য, তাহলে 3 ডিজিটই আপনি দেন। তারপরে হচ্ছে মেইল, আপনি যে চার্ট অফ অ্যাকাউন্ট করতে চান। তারপরে হচ্ছে টাইপ, আমরা
কুইক বুকস অনলাইনে ডিটেল টাইপ, তারপরে হচ্ছে আরেকটা টাইপ পাইছিলাম অ্যাকাউন্ট টাইপ, তারপরে হচ্ছে ডিটেল টাইপ। কিন্তু জেরোতে হচ্ছে শুধুমাত্র একটাই, সেটা কি টাইপ, মানে আর কি কোন টাইপের সে অ্যাকাউন্ট, জাস্ট এটাকে আইডেন্টিফাই করে দিলেই সে হয়ে যাবে। তারপর হচ্ছে ট্যাক্স রেট, এগুলোর জন্য আপনি কি ট্যাক্স রেট ব্যবহার করতে যাচ্ছেন পরে কিন্তু চেঞ্জ করা যাবে, এই ট্যাক্স রেট গুলো যে যা দেওয়া আছে সেগুলো বাই ডিফল্ট। আর ওয়াইডিডি মানে হচ্ছে ইয়ার টু ডেট, মানে আপনার ওপেনিং ব্যালেন্স বা আপনার যে ব্যালেন্সটা ক্যালকুলেশন করে আপনি টাস্ক করতেছেন সেটা এখানে দেখাবেন। আচ্ছা, তাহলে আসেন আমরা এবার কি করব, আমাদের যে ডাটাবেস ফাইলটা ছিল সেই ফাইল থেকে আমরা কিছু কাজ করব এখন। হ্যাঁ, প্রথমে আমরা এক কাজ করব, আমাদের একটা ব্যাংক অ্যাড করি, সবথেকে ফেমাস ব্যাংক মনজো ব্যাংক। আচ্ছা, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। এখানে আচ্ছা, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে আসার পরে আপনাকে এখানে ইউকে মানে ইউনাইটেড কিংডমের যত ধরনের পপুলার ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের নাম এখানে দেওয়া আছে। এখন আপনার যদি ব্যাংক থাকে, আপনার ক্লায়েন্টে তো অবশ্যই ব্যাংক থাকবে, সে কি করবে সরাসরি কানেক্ট করে নিবে, ওই যে কুইক বুকস এর মতো যেটা ছিল, সরাসরি সে ডাটাগুলো কি করবে ব্যাংক থেকে নিয়ে আসবে, তাতে করে কি আপনার ক্লায়েন্টের মানে রিকনসিলিয়েশন কাজটা অনেক বেশি সহজ হবে। তারপরে এখানে আসেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বরাবর আসে অ্যাড উইদাউট ব্যাংক ফি। আমাদের কাছে যেহেতু ব্যাংক নাই তাহলে আমরা অ্যাড উইদাউট ব্যাংক ফিতে যাব, তারপর এখানে কন্টিনিউ দিব। আচ্ছা, এরপরে ব্যাংকের নাম দিব মনজো ব্যাংক। ওকে, তারপরে অ্যাকাউন্টের নেম দিব হচ্ছে মনজো চেকিং অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট টাইপ এটা তো আমার ক্রেডিট কার্ড না, তাহলে আদার অপশন। এবার আসেন যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার, মানে ব্যাংক অ্যাকাউন্টে একটা নাম্বার আমি বাই ডিফল্ট আমি দিয়ে নিলাম। আচ্ছা, তারপরে অ্যাকাউন্ট কোড, এখন অ্যাকাউন্ট কোডটা বলতেছে অপশনাল। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট কোডটা দেওয়ার চেষ্টা করি। আমরা একটি অ্যাসেট প্যানেলে যাই, চার্ট অফ অ্যাকাউন্টস এর অ্যাসেট প্যানেলে গেলে 620 650 650 ওকে, কারেন্সি হচ্ছে জিবিপি, দিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্ট চলে যাবো। অ্যাসেট পাশে চলে যাব, দেখেন 650 মঞ্জু চেকিং, এটা টাইপটা কি ব্যাংক, নো ভ্যাট আমরা ইউজ করছি। আচ্ছা, তাহলে সবই তো ঠিক আছে, তাহলে দেওয়া হয় না কোনটা, মানে তার ওপেনিং ব্যালেন্সটা দেওয়া হয় না। এবার আসেন ওপেনিং ব্যালেন্সের কথা যেহেতু উঠে আসছে, ওপেনিং ব্যালেন্সটা দেওয়ার ওয়ে হচ্ছে দুইটা। ওপেনিং ব্যালেন্স দেওয়ার ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার রিসিভ মানি অথবা স্পেন্ড মানি ব্যবহার করে ব্যাংকের ক্ষেত্রে, আর হচ্ছে অথবা আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে কনভার্সন ব্যালেন্স, মানে আর কি আপনি কনভার্ট করতেছেন ব্যালেন্সটা কি এক এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছেন বা কনভার্ট করতেছেন। সেটা হচ্ছে আপনাকে কিসের মাধ্যমে দিতে হবে, কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে, অথবা আপনাকে দিতে হবে হচ্ছে ব্যাংক সরি রিসিভ মানি অথবা স্পেন্ড মানি দিয়ে। আচ্ছা, এখন আমি সাজেস্ট করব আপনাদের যে ব্যাংকের যে ওপেনিং ব্যালেন্সটা, কনভার্সন ব্যালেন্সটা আমাদের পরে কথা হবে, এখন কোনো কথা হবে না। আহ, আমাদের যে ব্যাংকের ওপেনিং ব্যালেন্সটা সেটা আমরা অ্যাড করব কিসের মাধ্যমে, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা যদি আমাদের জার্নাল দিতে চাই, আমি একটু আপনাদেরকে জার্নাল থেকে ঘুরে নিয়ে আসি। দেখেন, এটা মনে রাখবেন, আজকে একবারই বলে দিব, এরপরে আর দ্বিতীয়বার বলবো না আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা যখন কোনো জার্নাল করতে যাব জেরোতে, জেরোতে যখন জার্নাল করতে যাব তখন কিন্তু আমরা এই জার্নালের মধ্যে যে আমাকে কি করতে একটা চার্ট অফ অ্যাকাউন্ট দিতে হয়, সেই অ্যাকাউন্টে আমরা ব্যাংক খুঁজে পাবো না। দেখেন আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখেন, আমি একটু আগে একটা ব্যাংক অ্যাড করছিলাম 65 কত ছিল অ্যাকাউন্টটা, 650 ওকে, 650 দেখেন, আমি মাত্রই কিন্তু ব্যাংকটা অ্যাড করছি, অথচ আমার এখানে শো করতে হবে। কেন শো করবে না ভাই, আমি বারবার বলে দিচ্ছি, জেরোর সফটওয়্যারে, জেরো সফটওয়্যারে আপনার জার্নালে ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাবেন না, জেরো সফটওয়্যারে জার্নালে ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে পাবেন না। তাহলে এখন ওপেনিং ব্যালেন্স আনার উপায়,
কারণ যেহেতু মানে আমি যখন অ্যাড করতেছিলাম, অ্যাড এর সময় তো তখন আমার অপশন দেয়নি তারা। তাহলে একটাই মাত্র উপায় আছে, হয় কনভার্সন ব্যালেন্সে চলে যান, অথবা আমি ব্যাংকের ক্ষেত্রে আপনাদের সাজেশন দিব, যদি ব্যাংক অ্যাকাউন্ট হয়, ব্যাংক অ্যাকাউন্ট মানে নর্মাল যে সেভিংস অ্যাকাউন্ট বলেন, চেকিং অ্যাকাউন্ট বলেন বা কারেন্ট অ্যাকাউন্ট বলেন, এগুলো আপনারা ওপেনিং ব্যালেন্সটা আনবেন হচ্ছে রিসিভ মানি দিয়ে। তাহলে আমরা কিসের মাধ্যমে যাবো? রিসিভ মানি দিয়ে। দেখেন রিসিভ মানি যাওয়ার পরে আপনার ব্যাংকের নাম, আপনাকে যদি অনেকগুলো ব্যাংক থাকে অনেকগুলো ব্যাংক এখানে শো করবে, আমার কাছে একটাই ছিল, এই জন্য একটা ব্যাংকে আমার কাছে শো করছে। তাহলে আমি এটা ক্লিক করব, চলে যাব হচ্ছে নেক্সট। ধরেন এটা মালিক নিয়ে আসছে, সে নিজেই নিয়ে আসছে এটা, সে নিজে নিয়ে আসছে, ওকে। তারপরে এবার আসেন, ডেটটা দিতে হবে, ডেটটা হচ্ছে ২৩ জানুয়ারি ২৩। ওকে দিলাম, এক দিলাম। আচ্ছা, ডেসক্রিপশন হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ওকে। কোয়ান্টিটি দিব হচ্ছে 1, আর ইউনিট প্রাইসটা যেটা আমার ওপেনিং ব্যালেন্সটা ছিল, ওপেনিং ব্যালেন্স 8.27, 8.27, ঠিক আছে। আর চার্ট অফ অ্যাকাউন্টস আমরা সবাই জানি, ওপেনিং এর জার্নাল যখন আমরা দিতে চাই, জার্নালটা হইতেছে ওই অ্যাসেটটাকে যখন আমরা ডিলিট করব, তার পাশাপাশি আমরা প্রিভিয়াস আরেকটা কি করব, আমাদের ওনার্স ইকুইটিটাকে বাড়ায় দিব। তাহলে এখানে হচ্ছে ক্যাপিটাল, দেখি এই যে ক্যাপিটাল অর্ডিনারি শেয়ারস নামে আমি বাড়াতে দিলাম। ওকে, আমি এটা কি করবো? সেভ। এখন আমরা আবার চলে যাব অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে, সেখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, আমরা অ্যাসেট পাশে চলে যাব। দেখেন সবাই 650-তে 8.27 এর যে ইয়েটা ছিল, সেটা কিন্তু কি চলে আসছে। তাহলে আমরা একটা ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে আমরা কি বুঝলাম? যে ব্যাংক উইদাউট ব্যাংক ফিডের মাধ্যমে আমাকে জিনিসটা অ্যাড করতে হবে, যেহেতু আমাদের সরাসরি কোনো ব্যাংক নাই। আচ্ছা, তারপরে এবার আসেন ওপেনিং ব্যালেন্স অ্যাড করার জন্য আপনার হাতে দুটো অপশন। একটা হচ্ছে আপনার কি রিসিভ মানি অথবা স্পেন্ড মানি ব্যবহার করে, অথবা আপনার কনভার্সন ব্যালেন্স ব্যবহার করে। আমাদের যেহেতু এটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, নর্মাল বা চেকিং অ্যাকাউন্ট ছিল, এই জন্য আমরা এটা কি হিসেবে দিলাম, আমরা এটাকে ট্রিট করলাম হচ্ছে রিসিভ মানি, ঠিক আছে। যখন ক্রেডিট কার্ড হবে তখন কি আমরা স্পেন্ড মানি দিয়ে করবো। আসেন আমরা একটা ক্রেডিট কার্ড অ্যাড করার চেষ্টা করি। আচ্ছা, হ্যাঁ মিজান ভাই বলেন। একটু ওনার সিকিউরিটি দেখান, ওনার সিকিউরিটি দেখতে চাই। বুঝি নাই। ওনার সিকিউরিটিতে 8.27 চলে গেছে কিনা একটু দেখতে চাই। ওনার সিকিউরিটিতে একটা অ্যাকাউন্ট হয়ে যাওয়ার কথা। তো ওনার সিকিউরিটিতে চলে গেছে কিনা 8.27, ওনার সিকিউরিটিতে আছে কিনা এটা দেখতে চাচ্ছিলাম। আপনার সামনে আছে, দেখেন স্ক্রিনটা দেখেন। পান নাই এখনো? কি পেয়েছি ভাই? এবার আসেন আমরা একটা ক্রেডিট কার্ড অ্যাড করার চেষ্টা করব। আচ্ছা, ক্রেডিট কার্ডটা অ্যাড করব, আমেরিকান এক্সপ্রেস এর ক্রেডিট কার্ডটা অ্যাড করব আমরা, ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড। আচ্ছা, আমি একটু কপি করে নিন। আবার আমরা চলে যাব হচ্ছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড উইদাউট ব্যাংক ফিট, কন্টিনিউ। ব্যাংকের নাম, ওকে। আচ্ছা, তারপর অ্যাকাউন্ট টাইপটা দিব হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের আমরা সবাই জানি লাস্টের যে কোনো একটা 4 ডিজিটের প্রয়োজন, আমি যে কোনো একটা বাই ডিফল্ট একটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ম্যান্টো না, এবার অ্যাকাউন্ট টাইপ। আচ্ছা, অ্যাকাউন্টের কোড নাম্বার,
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটাকে আমরা কি হিসেবে দেখাবো? অবশ্যই তো আমাদের লাইবিলিটি হিসেবে দেখাইতে হবে। আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টস লাইবিলিটি হিসেবে দেখাইতে হবে। তাহলে লাইবিলিটির আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি যদি একটু দেখে আসি, লাইবিলিটিতে আমার অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আরেকটা বাকি দিয়ে বলে নিই, এই যে বাই ডিফল্ট যে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, বাট আনফরচুনেটলি যেই সকল চার্ট অফ অ্যাকাউন্টস এরকম লক চিহ্ন দেওয়া থাকবে, সেই লক চিহ্ন আপনি কোনো কিছুই করতে পারবেন না। এটা আপনার একেবারে ফিক্সড। এখন যদি আপনার এটা ব্যবহার করতে না চান, নতুন করে আবার চার্ট অফ অ্যাকাউন্ট করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, 810 815 না, 30, 802, 802, কারেন্সি হচ্ছে জিবিপি দিলাম। এবার আমরা একটু লাইবিলিটিতে যাই। এটা লাইবিলিটিতে পাবো না, এটা পাবো হচ্ছে অ্যাসেটের পাশে, 802, কারণ যেহেতু এটা ব্যাংক, এই জন্য এটা অ্যাসেট প্যানেলে থাকবে। ঠিক আছে? এটা লাইবিলিটি, যদিও আমি নাম্বার দিছি লাইবিলিটির, কোনো সমস্যা নাই। কিন্তু এটা থাকবে হচ্ছে আমার অ্যাসেট প্যানেলে, কারণ এটা হচ্ছে কি একটা ব্যাংকের রিলেটেড জিনিস। এবার আসেন, এটা তো আমার ওপেনিং ব্যালেন্স আমাকে অ্যাড করতে হবে। এখন ওপেনিং ব্যালেন্স অ্যাড করার জন্য লাস্ট ইয়ার আন্ডারে চলে যাব, সেখান থেকে আমরা স্প্রেড মানিতে যাব। স্প্রেড মানিতে যাওয়ার পরে এখন আপনাকে ব্যাংক দুটো শো করতেছে, মানে বলতেছে সিলেক্ট এ ব্যাংক অ্যাকাউন্ট টু মেক পেমেন্ট। মানে পেমেন্টটা করার জন্য আপনি কি করবেন? ব্যাংক অ্যাকাউন্টে যাবেন, তাই তো? কোন ব্যাংক অ্যাকাউন্ট? আমরা আমেরিকান এক্সপ্রেসে ইয়ে দিয়ে করবো। ওকে, এখানেও ধরে নিলাম মালিক নিয়ে আসছে, বা যে নিয়ে আসবে তার নামও আপনি এখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্য বাস্তবিক লাইফে আমাদের তো ওটা এক্স্যাক্টলি বলাই থাকবে। এখানে আমরা লিখবো ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, কোয়ান্টিটি হচ্ছে 1, ইউনিট কত ধরলাম, ওপেনিং ব্যালেন্স হচ্ছে $5, আর অ্যাকাউন্টটা হবে হচ্ছে ক্যাপিটাল। ট্যাক্সের আপাতত পক্ষে নো ভ্যাট। ঠিক আছে, এটা হচ্ছে আমরা 7 ক্লোজ করে দেবো। এখন এটা চলে, আমরা আবার একটু অ্যাকাউন্টিং এর আন্ডার অ্যাকাউন্টসে চলে যাব, সেখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে যাব। অলে গেলেও থাকলেও হবে, বা অ্যাসেট প্যানেলে গেলেও হবে। এই যে আমার $5 অটোমেটিক্যালি সে কি নিয়ে নিছে, মাইনাস নিয়ে নিছে, যেহেতু এটা কি ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্স। ক্রেডিট কার্ডের ওপেনিং ব্যালেন্সটা কি, যদি এখানে দেখাইছে কি পাশে, অ্যাসেট পাশে দেখাইছে, তাহলে এটাকে, যেহেতু এটার কাজটা কি বেসিক্যালি মূল প্যাটার্নটা হচ্ছে লাইবিলিটি, তাহলে সে যেহেতু লাইবিলিটি কাজ করবে, যেহেতু দেখাচ্ছে অ্যাসেট পাশে, তাহলে রিভার্স করে জিনিসটাকে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি ইম্পোর্ট করা। এবার আসেন, আমি একটা আহ, মানে অ্যাকাউন্ট অ্যাড করব, রেন্টাল ফি। ধরেন আমি একটা ইনকাম অ্যাড করব, কিভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হয়? কোন একটা অ্যাকাউন্ট, অল অ্যাকাউন্টসে চলে যাব। রেন্টাল ফি, না রেন্টাল ফি, আমি একটু রেভিনিউতে দেখে আসি, রেভিনিউ নাম্বার কত, 250 দিতে পারবো। ওকে, যেটা ফাঁকা আছে সেটাতে অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন অ্যাকাউন্ট টাইপ আপনাকে বলতেছে, ড্রপ ডাউনে ক্লিক করলেই কারেন্ট অ্যাসেটের ক্যাটাগরি আছে এখানেই, ইকুইটির ক্যাটাগরি আছে, এক্সপেন্সের ক্যাটাগরি আছে, লায়াবিলিটির ক্যাটাগরি আছে, রেভিনিউর ক্যাটাগরি আছে। আমার এটা হচ্ছে রেভিনিউ 250। হ্যাঁ, অ্যাভেলেবেল দেখাচ্ছে, তাহলে আমি এই নামটা দিতে পারবো, রেন্টাল ফি। ডেসক্রিপশন, তারপর ট্যাক্স, এটা আমরা দিব বাই ডিফল্ট আপাতত নো ভ্যাট দিব। যখন আমাদের কাজ করব তখন আমরা সেই জিনিসটাকে ঠিক করে নিতে পারবো। আচ্ছা, আর নিচে তিনটে অপশন কি বলা আছে, শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, আমি ড্যাশবোর্ডে যে জিনিসটা দেখতে চাই কিনা। তারপরে হচ্ছে এক্সপেন্স ক্লেইম আকারে দেখতে চাই কিনা, বা এটার জন্য আমি পেমেন্টটা কি এনেবল করে দিতে চাই কিনা, এই প্রত্যেকটা জিনিস আমাকে বলছে। আমি কোনোটাই করব না। আর যাদের মানে নর্মালি বাস্তবিক জীবনে মানে আর কি প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট এক্স্যাক্টলি এই জিনিসগুলো বুঝতে সমস্যা হয়, দেখেন জেরোতে কিন্তু ডান পাশে সেই লেআউটটা কিন্তু তারা দিয়ে রাখছে, প্রফিট অ্যান্ড লসের লেআউট, ব্যালেন্স শিটের লেআউট, আপনারা এখান থেকেও সেই জিনিসটাকে দেখতে পারবেন। ওকে,
আমরা সেভ করে দিব। আচ্ছা, তাহলে এটা চলে যাবে হচ্ছে আমার রেভিনিউ প্যানেলে। এখন রেভিনিউ প্যানেলে রেন্টাল ফি 250, নো ব্যাড। এখন এটার তো ওপেনিং ব্যালেন্স আমরা দিতে পারবো না, কারণ রিসিভ মানি স্পেন্ড মানি দিয়ে দিতে পারবো না। সেটাই দিতে হবে কিসের মাধ্যমে? কনভার্সন ব্যালেন্স। কনভার্সন ব্যালেন্স থাকে হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সের অধীনে, নিচে থাকে হচ্ছে কনভার্সন ব্যালেন্স। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু ক্লাস শেষ করে কল দিচ্ছি, হ্যাঁ? Okay. আচ্ছা, এখন কনভার্সন ব্যালেন্সের ক্লাসের সময় আমরা সেই জিনিসটা দেখবো, এখন আর আমরা কনভার্সন ব্যালেন্সে যাব না। আচ্ছা, তাহলে এটা গেলে হচ্ছে আমাদের ম্যানুয়ালি অ্যাড করা। এবার আসেন, যখন বাল্ক কোয়ান্টিটিতে মানে একের অধিক যখন আপনারা আহ, মানে আর কি চার্ট অফ অ্যাকাউন্ট গুলাকে ইম্পোর্ট করবেন, তখন কিভাবে করবেন? তাহলে সেম ভাবে চার্ট অফ অ্যাকাউন্টস প্যানেলের উপরে আপনার দেওয়া আছে ইম্পোর্ট অপশন। ইম্পোর্ট অপশনে চলে যাবেন, এখানে বলতেছে হোয়াট সিস্টেম আর ইউ ইম্পোর্টিং ফ্রম, জিরো। ডাজ দিস ফাইল ইম্পোর্টিং কন্টেন অ্যাকাউন্ট ব্যালেন্স, যদি আপনার এই ফাইলের মধ্যে যদি অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো দেওয়া থাকে, ওপেনিং ব্যালেন্স, তাহলে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। আমি সাজেস্ট করবো আপনাদের নো বা আই ডোন্ট নো দেওয়া, কারণ ইয়েস দিলে এখনই আপনারা ভেজাল লাগাই ফেলবেন এগুলা নিয়ে। তখন আপনাকে বলবে কনভার্সন ডেটটা দেওয়া। সো সাজেস্ট করবো নো বা আই ডোন্ট নো। আর ডান পাশে কিছু আপনাকে তারা এক্সাম্পল ফাইল, যেটা আমরা জানি হচ্ছে স্যাম্পল ফাইল নামে কুইক বুকসের, এখানে সেটা এক্সাম্পল ফাইল। এখন একটা হচ্ছে ভ্যাট রেজিস্টার্ড কোম্পানির জন্য, একটা হচ্ছে নন ভ্যাট রেজিস্টার্ড কোম্পানির জন্য, আর নিচে কিছু টিপস তারা দিয়ে দিয়েছে। টিপস গুলোকে আমি একবার সংক্ষেপে বলি। আপনার এখানে ফাইল লাগবে হচ্ছে সিএসভি ফাইল, যেটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, লাস্টে অবশ্যই ডট সিএসভি থাকতে হবে। তারপরে হচ্ছে আপনি যতগুলো ফাইল আপনার সরি, যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আপনার প্রয়োজন, কোনোটাই কিন্তু আপনি ডিলিট করা যাবে না। ঠিক আছে, আমি আপনাদের একটু দেখাই, ফাইলটা দেখাই। ভ্যাট, যেহেতু আমার কোম্পানি ভ্যাট রেজিস্টার, তাহলে আমি ভ্যাট রেজিস্টারের হাইপার লিঙ্কে ক্লিক করব। আমার এটা একটু ওপেন করে নিব। দেখেন, আমরা যখন কুইক বুকস অনলাইনে করে আসছিলাম, তখন কুইক বুকস অনলাইনে কি হইতো, একটা স্যাম্পল ফাইল দিত, আমরা হেডিংটাকে ঠিক রেখে বাকি সবগুলোকে ধরে একবারে কি করে দিতাম, ডিলিট করে দিতাম, তাই না? কিন্তু জেরোতে কিন্তু সেটা করা যাবে না। বারবার বলে দিচ্ছি, জেরোতে এই কাজ কেউ করবেন না। যদি করেন, তাহলে আপনার যতগুলো এক্সিস্টিং চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবগুলা কি ডিলিট হয়ে যাবে। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আসে, এটা কোত্থেকে আসে? এইগুলা আসে হচ্ছে আপনার অ্যাকাউন্টের মধ্যে, এই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের মধ্যে কি চার্ট অফ অ্যাকাউন্টস গুলো কি অ্যাভেলেবেল আছে, এই জন্যই জিনিসগুলো এখানে কি তারা শো করতেছে। আচ্ছা, তো এখন আসেন আমরা নতুন করে কোন একটা চার্ট অফ অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চাই, আমাদের তো বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করতে হবে। এখন যদি সবগুলোকে ধরে ডিলিট করে দিই, তাহলে কি পরিণতিটা কি হবে? পরিণতিটা এটাই হবে যে যতগুলো এক্সিস্টিং চার্ট অফ অ্যাকাউন্ট আছে, শুধুমাত্র লক চিহ্ন মানে তালা চিহ্ন ব্যতীত বাকি সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট মুছে যাবে। তাহলে আমরা ধরেন কোন একটা জিনিস আমরা অ্যাড করব, আমি যে কোনো একটা এক্সপেন্স, আপনার এই ফাইল থেকে নিবেন, আপনার এই ফাইল থেকে কিছু ইম্পোর্ট করবেন, কিছু হচ্ছে ম্যানুয়ালি অ্যাড করবেন। ডিউজ এন্ড সাবস্ক্রিপশন, এই এক্সপেন্সটা আমি নিই, ডিউজ এন্ড সাবস্ক্রিপশন নামে। আচ্ছা, যেহেতু এক্সপেন্স, তাহলে উম, 3 4, ওকে 37 না, আমি এইখানে একটা কলাম অতিরিক্ত করে নিলাম। আমি নিব হচ্ছে ডিউজ এন্ড সাবস্ক্রিপশন এক্সপেন্স। ওকে, তাহলে এটা দিয়ে নাম্বার দিব হচ্ছে 440। এটা হবে হচ্ছে আমার এক্সপেন্স। আপনারা চাইলে ওইখান থেকে ম্যানুয়ালি দেখে আসতে পারেন, যে মানে আর কি এটা কোন টাইপের অ্যাকাউন্ট হতে পারে। টাইপটা আপনারা এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু এক্স্যাক্টলি প্যাটার্নটা দেখতে পারবেন। আমার এটা হচ্ছে এক্সপেন্স, আমি লেখাটা কপি করে আনলাম, এক্সপেন্স দিলাম, নো ভ্যাট। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আর কোনো কিছু করতে হবে না, বাকি কলাম আমার প্রয়োজন নেই, কারণ স্টার চিহ্নিত 3টা 4টা কলাম হচ্ছে আমার ম্যান্ডেটরি। কোড নাম্বার, নেম, টাইপ, ট্যাক্স কোড, এই 4টা হচ্ছে আমার ম্যান্ডেটরি। ওকে, সব মনে রাখবো 440।
আচ্ছা, আমি এটাকে সেভ করে দিলাম। এবার আসেন ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব, তাহলে ব্রাউজ ফাইলে যাব। ব্রাউজ ফাইলে যাওয়ার পরে কাঙ্ক্ষিত সেই চার্ট অফ অ্যাকাউন্টস এর টাকে ইম্পোর্ট করব। কনফার্ম। আচ্ছা, আমি একটু এক্সপেন্সে যাই, আমি দেখি আমার অ্যাকাউন্টটা আছে কিনা। এই যে 440 ডিউজ এন্ড সাবস্ক্রিপশন, এটা এক্সপেন্স নামে আমি অ্যাড করছি। ঠিক। তাহলে আপনারা যখন ইম্পোর্ট করতে যাবেন, যখন স্যাম্পল ফাইলটা বা এক্সাম্পল ফাইলটা ডাউনলোড করবেন, তখন এক্সাম্পল ফাইলের ভিতরে এই যে অল অ্যাকাউন্টস মানে সকল ধরনের যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনার কি এখানে থাকবে আপনার ওই ফাইলের মধ্যে। আপনি যদি ওই সবগুলোকে ধরে ডিলিট করে দেন, সব মুছে যাবে, শুধুমাত্র এই লক চিহ্ন ব্যতীত যে জিনিসগুলো আছে সবগুলো মুছে যাবে, লক গুলা থেকে যাবে, আর বাকি সবগুলা কি হয়ে যাবে, মুছে যাবে। তা অবশ্যই আপনারা যখন জেরোতে কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করবেন, অবশ্যই মাথায় রাখতে হবে ইম্পোর্টের সময় যাতে আপনার যে এক্সিস্টিং চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো যাতে ডিলিট না হয়। আচ্ছা, তাহলে এটা আজকে তারপর আপনি চাইলে প্রিন্ট করতে পারেন, জাস্ট প্রিন্ট পিডিএফ এ গেলেই আপনার সুন্দর করে একেবারে প্রিন্ট আকারে আপনার ডাউনলোড হয়ে যাবে। যে দেখেন একেবারে সুন্দরভাবে আপনার কাছে কি ডাউনলোড হয়ে চলে আসছে। আচ্ছা, ওকে। এবার আজকের আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে প্রো অ্যাডভাইজার এক্সামের জন্য। আমি একটু প্রো অ্যাডভাইজার এক্সাম, যেহেতু যখন আমরা এক্সাম দিতে যাব, কুইক বুকস যেমন হচ্ছে, প্রো অ্যাডভাইজার এক্সাম আমরা ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সনের ভিতরেই ছিল। আহ, এখন জেরোতে হচ্ছে আমাদের আলাদা আরেকটা জায়গায় যেতে হবে, সেটা নাম হচ্ছে জেরো সেন্ট্রাল। জেরো সেন্ট্রাল, জেরো সেন্ট্রালে আমাদের যেতে হবে। যাওয়ার পরে এখানে ডান পাশে কর্নারে আপনাকে লগ ইন করতে বলবে, লগ ইন করবেন সবাই। আমি যেহেতু বাম পাশে আমি জেরোটা ওপেন করা ছিল দেখে ডিরেক্ট আমার নিয়ে নিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বাম পাশে কর্নারে জেরো সেন্ট্রালের কর্নারে এখানে দেওয়া আছে লার্নিং। লার্নিং এ চলে যাবেন। লার্নিং এ যাওয়ার পরে জেরো সার্টিফিকেশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মাই সার্টিফিকেশন, মানে এখানে আমার একটা, মানে আমি একবার এই অ্যাকাউন্টে এক্সাম দিয়ে পাস করছি, এই জন্য আমার সার্টিফিকেশন দেখাইতেছে। অবশ্যই সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে 1 বছর। বারবার বলে দিচ্ছি, সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে 1 বছর। আপনি যখন এক্সামটা কমপ্লিট করবেন তখন আপনার সার্টিফিকেট এখানে আসবে, দেখেন। আমি যদি প্রিন্ট মাই জিরো সার্টিফিকেশন দেখাই, এটা রিসেন্টলি করা, নিজে এক্সাম দিছিলাম মানে একটা ক্লায়েন্টের তিরাপিরিতে। দেখেন জিরো সার্টিফাইড নাম, তারপর এখানে আপনার বলতেছে দি সার্টিফাইড পারসন, সার্টিফিকেশনের ডেট, তারপর এক্সপায়ারি ডেট। এই ডেটের পরে আপনাকে আবার এক্সাম দিয়ে আবার কি করতে হবে? পুনরায় সার্টিফাইড হইতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল মাই সার্টিফিকেশনের অপশন। আচ্ছা, তারপরে ব্যাচ এগুলোর প্রয়োজন নাই, আপনার যদি এক্সট্রা করে নলেজ নিতে চান এক্সাম দিয়ে দিয়ে হবেন। তারপর একটু নিচে আসলে আসবে হচ্ছে সার্টিফিকেশন। দেখেন এই লার্নিং পার থেকে জেরো সার্টিফিকেশনের একটু নিচে আসলে জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন, এটাতে চলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন আপনার পাস করলে উপরে এখানে লেখা দেখাবে। আচ্ছা, এক্সামের প্যাটার্ন হচ্ছে তিনটা, আমি একটু খুব সংক্ষেপে বলে দিই। একটা হচ্ছে সেলফ পেস্ট, যেটা হচ্ছে আপনি পড়ে পড়ে আপনাকে প্রত্যেকটা লেসন কমপ্লিট করতে হবে। মোর দেন মানে আর কি, কি বলবো, 70+ মনে হয় কোশ্চেন আছে। সেটার মাধ্যমে আপনাকে এক্সামটা কমপ্লিট করতে হবে। একটা কোশ্চেনও যদি আপনার বাদ থাকে বা ভুল হয়, তাহলে কিন্তু আপনার কি কি বলবো, আপনার সার্টিফিকেট আসবে না। আরেকটা প্যাটার্ন হচ্ছে ওয়েবিনার, মানে সরাসরি জেরো ব্যক্তিদের সাথে কানেক্টেড থেকে আপনি কি করবেন, সার্টিফিকেশনটা কমপ্লিট করবেন। আরেকটা হচ্ছে ফাস্ট ট্র্যাক। ফাস্ট ট্র্যাক হচ্ছে শুধুমাত্র একবার দেওয়া যায়, এই অ্যাকাউন্টে একবার দেওয়া যায়। যদি আপনি কোনো কারণে ফেল করেন, মানে এটার পার্সেন্টেজ হচ্ছে 80%। মানে আপনার এইখানে হচ্ছে 30টা কোশ্চেনের বাকি সামথিং থাকবে, আপনার এখানে যদি আপনি 80% পাস না করেন, সবগুলা কোশ্চেনই কিন্তু এমসিকিউ, এটাতে দেন অথবা এটাতে দেন, সবগুলো এমসিকিউ আকারে, কোনটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আকারে থাকবে, মানে আর কি এমসিকিউ প্যাটার্নেই থাকবে সবগুলো, আপনাকে টাইপ করতে হবে না। আচ্ছা, ফার্স্ট ট্যাগ যদি একবার আপনি কোনো কারণে আপনার এই অ্যাকাউন্টে ফেল করেন, তাহলে আর কোনোদিনও ফার্স্ট ট্যাগ প্যাটার্নটা দিতে পারবেন না।
আর যদি আপনারা ইংলিশে ভালো থাকেন তাহলে ওয়েবিনারের মাধ্যমে দেন। আর আমি সাজেস্ট করবো হচ্ছে সেলফ পেজটা দেওয়ার, মানে পরে পরে যাবেন। আমি একটু ওপেন করি সেলফ পেজটা, দেখেন কতগুলা পার্ট, বেসিক্যালি 12টা হচ্ছে পার্ট, 12টা লেসন। এগুলো করলে আপনার জিরোর সম্পর্কে একেবারে নলেজ কি হয়ে যাবে, অনেক হাই প্রোফাইল ভাবে চলে যাবে। এই যে দেখেন 12টা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আবার প্রত্যেকটার ভিতরে কিন্তু কি একটা অনেকগুলা করে লেসন আছে। এখন এই লেসনের ভিতরে ভিডিও আছে। মানে সোজা কথা, ওই যে আমরা ছোটবেলা পড়ে আসি, একটা লেসন পড়তে দিত, লেসন পড়তে দেওয়ার পরে ওর ভিতরে দুইটা তিনটা করে কোশ্চেন আপনাকে করবে, ওই দুইটা তিনটা করে কোশ্চেন আপনাকে অ্যান্সার দিতে হবে। যদি কোনো কারণে একটাও যদি আপনার বাদ থাকে, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেশন আসবে না। তো আপনারা সবাই শুরু থেকে পড়তে থাকেন, এক্সাম গুলা দিতে থাকেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না।